সিলেটের গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা। বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের লক্ষণ দেখা যাচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। জামায়াতের মস্তিষ্ক দিয়ে চলছে এনসিপি, অভিযোগ রাশেদ খানের। বিরোধী দলকে সংযত আচরণ করার আহ্বান রুহুল কবির রিজভীর। টাঙ্গাইলে খাল সংস্কারের ছোট বরাদ্দে বড় অনিয়মের অভিযোগ, কাজ না করে টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। এবং বেহাল রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভোগান্তিতে যাত্রীরা, নামমাত্র ইজারায় চলছে গ্যারেজ, লোকসানে পৌরসভা। সিলেটের গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দুপুরে গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত 7 শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এনসিপি ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কেউ কেউ গাড়িবহরের দিকে স্লোগান ও ইটপাটকেল ছুড়ে এগিয়ে যায়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে। এরপর দ্রুত শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকারের মধ্যে সমালোচনা দমনের লক্ষণ দেখা দিচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবে তারা এখন এনসিপির ওপর হামলা করছে। সংস্কার চাচ্ছে না সরকার, কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না, এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি এখন রয়েছি সিলেট সার্কিট হাউসে। এই সার্কিট হাউসে কিছুক্ষণ আগে এনসিপির যে দুটি দল ছিল, গোলাপগঞ্জ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটি অনুষ্ঠানের শেষ পর এখানে এসে তারা হাজির হয়েছেন এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই গাড়িটি যেটি হামলার শিকার হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। আমরা যেটুকু খবর পেয়েছি, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং স্লোগান দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে। সার্জিস আলম কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং তারা এই হামলার কড়া সমালোচনা করছিলেন এবং তারা বলছেন দ্রুততম সময়ের ভিতরে আসলে এই হামলার যেন বিচার করা হয় সেই বিষয়টি, এবং আসলে এই ধরনের ঘটনা ঘটলে আসলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে। তো এখানে রয়েছেন এনসিপি নেতা, তার সাথে একটু কথা বলবো। আপনি বলবেন এই হামলাটা আসলে কেন করা হলো বা কোন পরিস্থিতিতে করা হলো? ধন্যবাদ আপনাদেরকে। আমরা যখন আমাদের সেন্ট্রাল লিডার সার্জিস আলম এবং ডাক্তার মিতু জুলাই যুদ্ধের যে শহীদ পরিবারের সাথে গোলাপগঞ্জে মত বিনিময় শেষে আমরা যখন শহরের দিকে ফিরছিলাম, তখন আমরা পৌরসভা অডিটোরিয়াম থেকে যখন বের হই, ঠিক তখনই পুলিশ এবং এবিবিএনের মধ্যখান থেকে উশৃঙ্খল ছাত্রদলের স্লোগান দিয়ে উশৃঙ্খলা গাড়ির পিছনে দৌড়ানো শুরু করে। তারপরে সেই ইট পার্কেট দিয়ে আমাদের গাড়িগুলোর গ্লাসগুলো ভাঙে। কেন্দ্রীয় নেতাদের উপরে আক্রমণ করা ওদের টার্গেট ছিল, কিন্তু আমাদের সাথে থাকা নেতা কর্মীদের কারণে পারে নাই। পুলিশের নিষ্ক্রিয়তা এবং বলবো যে স্থানীয় বিএনপির অদ্ভুতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ এটা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তো সার্কিট হাউসের ভেতরে অবস্থান করছেন। এখন পরবর্তী কর্মসূচিটা কি কোনো সংক্ষিপ্ত করা হয়েছে বা অদলবদল হয়েছে কিনা কর্মসূচিগুলো? আমাদের আসার পথে একটা প্রোগ্রাম ছিল 5 মাইল এরিয়ায়, ঘরোয়া প্রোগ্রাম ছিল, কিন্তু সেখানেও আমরা বাধাপ্রাপ্ত হই বিএনপি নামদার উশৃঙ্খলদের কাছ থেকে। তখন আমরা নিজেদের নিরাপত্তার জন্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য আমরা সার্কিট হাউসে চলে আসি। এখন আমাদের কেন্দ্রীয় লিডার, আমাদেরগুলো কানাইঘাটে প্রোগ্রাম আছে, কানাইঘাটে আমাদের পথসভা আছে। সো এখন আমাদের আহ্বায়ক নাইট সাহেব এখন সিদ্ধান্ত নেবেন যে আমরা ওইখানে নিরাপত্তাজনিত যদি সমস্যা না থাকে তাইলে আমরা ইনশাল্লাহ আমরা প্রোগ্রামে যাব। উসমানীরও আমাদের প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ সেটাই আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ। পরবর্তী দিনের পরবর্তী অংশে অর্থাৎ বিকেলে সিলেটের কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে দুটি প্রোগ্রাম করার কথা রয়েছে। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপরে সার্কিট হাউসে।
এই নেতা যেমনটি জানালেন যে তারা সিদ্ধান্ত নেবেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না থাকলে আসলে সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটি নেতারা। তো এখন রয়েছেন কেন্দ্রীয় নেতারা এখানে, তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের পরিস্থিতি। শ্রাবণ। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। বিরোধী দলকে সংযত দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা প্রসঙ্গে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শুধু সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দল, আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এনসিপি দেশের নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতি করছে। তিনি অভিযোগ করেন, এনসিপির মাধ্যমে জামায়াত ইসলামী প্রধানমন্ত্রীকে এবং নেতাকর্মীদের গালিগালাজ করাচ্ছে। এভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে উত্তম জবাব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে। গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেওয়া লাগবে। ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর বদলে গেল গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের আয়েশা আক্তারের জীবন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে চাকরি পেয়েছেন 2 হাতবিহীন মেধাবী তরুণী আয়েশা। জন্ম থেকেই 2টি হাত নেই আয়েশা আক্তারের। পায়ের আঙুলে কলম ধরে গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। তার একটাই স্বপ্ন ছিল একটি সম্মানজনক চাকুরির। সম্প্রতি ডিবিসি নিউজের সেই স্বপ্নের গল্প প্রচারের পর তা নজরে আসে সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তাকে নিয়োগ দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে নিয়োগপত্র পেয়ে খুশি আয়েশা। এজন্য তিনি ডিবিসি নিউজ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাবনার আটঘরিয়ায় ঘরের সিঁধ কেটে ব্র্যাক স্কুল শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার একদন্ত ইউনিয়নের 12পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত আনুমানিক 3টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। টের পেয়ে গীতা রানী বাধা দিলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আলামত গোপন করতে মরদেহ বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে ফেলে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার আগে তারা ঘরের ভেতর থাকা আসবাবপত্র ও লেপতোষকে আগুন ধরিয়ে দেয়। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদী থেকে উৎপন্ন খানুরবাড়ি গোবিন্দাসী খালের সংস্কার কাজ নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা। তাদের দাবি, খাল সংস্কারের ছোট প্রকল্পে বড় দুর্নীতির আশ্রয় নিয়েছে ঠিকাদার। তবে ঠিকাদারের দাবি, বরাদ্দের অর্থ শেষ হওয়ার কাজ বন্ধ রয়েছে। আর অনিয়ম খতিয়ে দেখাসহ জনগুরুত্বপূর্ণ খালটির প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লার ভাগার আর দখল দূষণের এই চিত্র দেখে কে বলবে এখান দিয়ে একটা সময় চলতো বড় বাণিজ্যিক নৌকা, যমুনার পলিবাহিত জলে প্রাণ ফিরে পেত হাজার হাজার একর কৃষি জমি, আর দেশি মাছে ভরে যেত পুকুর বিল। এই চিত্র টাঙ্গাইলের ভুয়াপুরে খানুরবাড়ি গোবিন্দাসী খালের গোবিন্দাসী বাজার এলাকার। যমুনা নদীর শাখা খালটি দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার। বর্জ্য ও পলিথিনের কারণে আটকে যাওয়া পানিতে কেবল দুর্গন্ধ আর মশার প্রজনন। মৃতপ্রায় খালের প্রাণ কিছুটা ফেরাতে 3,30,000 টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ না করে ঠিকাদারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয়দের। আমি জানি যে বরাদ্দ আসছে, খাল যেভাবে বরাট আমি সেভাবেই আমি দেখছি। এই পানি থেকে যে মশাটা জন্ম নিছে, এখানে কোনো লোকজন বসে থাকতে পারে না। এমন ভাবে খালের জায়গাগুলো মেরে দিচ্ছে, সামান্য বৃষ্টি হলে পারি পানি উঠে বাজার হতে সবই হয়ে যায়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন, বরাদ্দের অর্থ শেষ হয়ে যাওয়ায় কাজ শেষ করা যায়নি।
আসলে তো এখানে পর্যাপ্ত পরিমাণে ময়লা ছিল, আমাদের ধারণার বাইরে। আমরা যেভাবে বলেছিলাম তার চেয়ে অনেক বেশি ময়লা উঠেছে, যার কারণে পূর্ণাঙ্গ কাজটা আমরা করতে পারি নাই। বাজেট দিলে ইনশাল্লাহ বাকি কাজগুলো আমরা শেষ করব। অনিয়ম তদন্তের পাশাপাশি প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এই খালটি পুনরুদ্ধারে বড় প্রকল্প নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে আমরা এই খালটি সরেজমিনে পরিদর্শন করি। তিনি এই খালটির গুরুত্ব অনুধাবন করে প্রায় 3 লক্ষ টাকার উপরে তিনি এখানে তিনি বরাদ্দ দেন এবং দ্রুত এই খালটির খননের উপযোগী করার জন্য আমাদেরকে নির্দেশনা দেন। পরিচ্ছন্নতা করণ সহ অন্যান্য যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করার এবং অবসান করার কার্যক্রম শুরু করা হয়েছে। খাল সংস্কার ও খননই শেষ কথা নয়, সরকারি অর্থের অপচয়, প্রাণ প্রকৃতি রক্ষা এবং দখল ও দূষণের বিরুদ্ধে জনগণ সুনাগরিকের ভূমিকা পালন করলে মিলতে পারে সুফল, এমন দাবি সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। 5.5 বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। গত 2 দিনে প্রায় 2014 মেট্রিক টন চিপস পাথর নিয়ে দেশে এসেছে 53 ট্রাক। আমদানি করা এসব পাথর ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে। ব্যবসায়ীদের আশা, কাস্টমসের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে হিলি বন্দর দিয়ে পাথর আমদানির পরিমাণ বৃদ্ধি পাবে। ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধ সহ নানা জটিলতায় 2022 সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত কিসমতের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। পরে মির্জাপুর পৌর সদরের সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে মা বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠন, মির্জাপুর সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই শোক প্রকাশ করেছেন। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা নিম গাছে চারা রোপণ করে কর্মসূচি শুরু করেন। এ উপলক্ষেও শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভা হয়। যাত্রী সেবার মান বাড়াতে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল হলেও তার সুফল পাচ্ছে না স্থানীয়রা। নানা অব্যবস্থাপনা, অনিয়মের টার্মিনালটি এখন ব্যবহারের অনুপযোগী। সেবার মানোন্নয়ন অধরা থাকলেও কোটি টাকার দেনার ফাঁদে পৌর কর্তৃপক্ষ। 1992-93 অর্থবছরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় 4 একরের বেশি জমিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে 1,74 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। কিস্তিতে টাকা পরিশোধের শর্ত দেওয়া হয় পৌরসভাকে। 2011 সালে টার্মিনাল নির্মাণ সম্পূর্ণ হয়। তবে নানা অব্যবস্থাপনা আর নির্মাণে অনিয়মের কারণে কয়েক বছরের মধ্যেই টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আয় কমে যাওয়ায় চুক্তির 1,61 লাখ টাকা পরিশোধে ব্যর্থ হয় পৌর কর্তৃপক্ষ। গ্যারেজও বলা চলে না, আধুনিক বাস টার্মিনালও বলা চলে না। এখানে তো জাস্ট শুধু ভবনটাই তৈরি করা হয়েছে, কিন্তু টার্মিনালটা তো আর কখনো চালু করা হয় না। একটু বৃষ্টি নামলেই মনে করেন যে এখানে আঁটু পানি বাজা যায়, নাই কোনো ড্রেন, নাই কোনো ভালো বাথরুম, নাই কোনো বিশ্রামাগার। এখানে গাড়ি টাড়ি রাখলে পরে ওই গাড়ির তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়ে যায়, পার্সপাতি চুরি হয়, দোকানদারদের অনেক মালামাল চুরি হয়ে যায়। টার্মিনালটা বন্ধ হয়ে রয়েছে, এখানে এই পর্যন্ত কেউ পারেও না চালু করতে, আর চালু হবে কিনা এটা নিজেও জানি না। যদিও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবি টার্মিনাল চালু রয়েছে। বাস টার্মিনাল চালু আছে, টার্মিনালের প্রবেশদ্বার খারাপ হওয়ার কারণে যাত্রী সহ বাসগুলো যাতে ওখানে জার্কিং হয়, যাত্রীরা আপত্তি করে বিধায় বাস সোজাসুজি যায়। এই অবস্থায় টার্মিনালের একটি অংশে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। স্থানীয় সরকার যেহেতু আমাদেরকে অর্থ বরাদ্দ করে রেখেছেন, ওনারা যদি আমাদের এই ডিসি রাজবাড়ী এবং স্থানীয় প্রশাসন পৌরসভা এরা যদি আমাদেরকে হয় আমাদের টাকা পরিশোধ করবেন অথবা সংকুচিত করে আমাদের জন্য অডিটোরিয়ামে জায়গা করে দিলে আমরা
দ্বিতীয়বার আবার প্রস্তাব পাঠাবো। বাস টার্মিনালটি সচল করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। সর্বশেষ 2025 সালে এটি কিন্তু প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদের অনুকূলে পৌরসভা থেকে দেওয়া হয়েছে। তো সকলের সাথে কথা বলে এবং এই বিষয়ে যেটি এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে সেটি একটি সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা যাবে। টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে প্রত্যাশা জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।